আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমরা বেসিক ক্লাসের 50 বেসিক ক্লাসের আরও একটি নতুন ক্লাস 3তে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি একটু কমেন্টে নজর রাখি, আমার নতুন পুরনো অনেক বন্ধু, আমার অনেক প্রিয় স্টুডেন্টস তোমরা যুক্ত হয়েছে আমার সঙ্গে। প্রথমেই আমি যেটি বলবো যে অবশ্যই একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে দাও। আমি দেখতে চাই প্রতিনিয়ত আমার কোন প্রিয় শিক্ষার্থীরা এই কাজটি করছে। আমরা সবসময় মনে রাখবো, যা কিছু নিজের জন্য ভালো সেটা অবশ্যই অন্যের জন্যও ভালো, আর যা নিজের জন্য ভালো তা যদি অন্যের মাঝে শেয়ার করে দিই, সেই প্রকৃত ভালোটা মূলত নিজের দিকে ঘুরে আসে। এমন সুন্দর মনোভাব থেকে ভিডিওটা শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও। তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওকে, আমরা আজকের আয়োজনটি শুরু করি। আজ হচ্ছে লেকচার 3। এই যে ক্লাসগুলো 1, 2, 3 এভাবে 50টা ক্লাস হবে। হয়তো বা অনেকেই এলোমেলোভাবে খুঁজে পাচ্ছ না, যথাসময়ে নোটস করতে পারছো না। স্বাভাবিকভাবে এই নোটসগুলো তোমরা, এবং শুধু নোটস না, নিবিড় পরিচর্যা প্রতিনিয়ত আমি তোমাদের খোঁজ খবর রাখছি যে একটা পেইড ব্যাচে, সেটি হচ্ছে এই পেইড ব্যাচটা। কোর্সটি বা ক্লাসটি শেষ হলে তোমরা প্রথম কমেন্টে একটু নজর রেখো, ভর্তি হয়ে যেও। এখন একেবারেই বিশেষ অফারে 301 টাকায় ভর্তি চলছে, ভর্তি দ্রুত হয়ে যেও। সেখানে সমস্ত ক্লাসগুলো সাজানো থাকবে, প্রতিদিনের ক্লাসের পিডিএফ, ইমেজ, স্লাইডগুলো নিয়মিত শেয়ার করা হয় সেখানে। ওকে, সো আশা করি যারা ডেডিকেটেড ইংরেজি শিখতেই চাও, নামমাত্র কোর্স ফি 301 টাকা। এটা কোর্স ফি বলা যায় না, শুধু তোমাদেরকে বেঁধে রাখার জন্য। এটা লাইক দড়ি বা রশির মতো। একটা দড়ি বা রশি দিয়ে একটা ধরো প্রাণীকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু দড়ির অপর প্রান্তটা ধরো ছোট্ট একটা পিনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, যেন ওই প্রাণীটা ফিল করে যে হ্যাঁ আমাকে বেঁধে রাখা হয়েছে। সো এইটুকু ইন্টেনশনের মতোই হলো এই ব্যাপারটা। 301 টাকা দিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটি সেবাগুলো নেওয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করছো, দ্রুত যুক্ত হয়ে যাবে ক্লাসটি শেষ হওয়া মাত্রই, প্রথম কমেন্টের লিঙ্ক অনুসরণ করে। ওকে, আচ্ছা আয়োজনটি শুরু করি। আয়োজনের শুরুতে আরেকটি গুড নিউজ দিয়ে রাখি তোমাদের। আয়োজনের শুরুতে গুড নিউজটা হচ্ছে গিয়ে, যারা এই ব্যাচে যুক্ত আছো তারা তো সব কিছু সাজানো গোছানো পাচ্ছই। বিশেষ করে আজকে ক্লাসটি যখনই শেষ হবে, ক্লাসটি শেষ হওয়া মাত্রই অনেকের কাঙ্ক্ষিত এবং প্রত্যাশার একটা টপিক হচ্ছে একটা শব্দের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। মনে করে দেখো, আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে এগুলো মুখস্থ বিষয়। এরপরে আমি বলেছিলাম যে ভার্বে কনজুগেশন অফ ভার্বস আমি 200টি দেব। তো আজকে ক্লাসটি শেষ হলে ইনশাআল্লাহ তোমরা পেইড ব্যাচে যারা যুক্ত আছো সেখানে এটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? এটা হচ্ছে সেটা যে একই শব্দের 4টা করে ফর্ম, মোস্ট ইম্পর্টেন্ট 200 ওয়ার্ডস আমি দিয়েছি। এগুলো মুখস্থ না করলে ইংরেজি শেখার মজা হয় না, ইংরেজি শেখার ভিত মজবুত হয় না। যারা পেইড ব্যাচে আছো তারা এটা পেয়ে যাবে, এবং আমি ক্লাসটি শেষ করে পেইড ব্যাচে আমি তোমাদের থেকে ওয়াদা নেব ইনশাআল্লাহ তোমরা কত দিনের ভিতরে 200টা ওয়ার্ড আমাকে মুখস্থ করে দেবে। যারা যারা মুখস্থ করবে না তাদেরকে আমি খুব বকা দিব, আর যারা মুখস্থ করবে আমি বিশ্বাস করি এই এপিসোডটা 1 থেকে 50-এর যে এপিসোডটা, ইট উইল বি মাচ মোর হেল্পফুল ফর ইউ। এটা তোমার জন্য অনেক বেশি উপকারে লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে এই হলো একটি গুড নিউজ। এবার চলো আজকের আয়োজনটি শুরু করি। লম্বা সময় ধরে ক্লাস নিতে হবে কোনো মানে নেই, আমরা যতটুকু সময় নেব সেটা যেন ইফেক্টিভ হয়। গত 3টি ক্লাসে প্রথম ক্লাসে আমরা ওয়ার্ড সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়েছিলাম, ওয়ার্ড আমরা বুঝি। এরপরে ওয়ার্ড প্লাস ওয়ার্ড যে সেন্টেন্স হয় সেটা আমরা দেখেছি। এরপর যখন এই সেন্টেন্সের কথা বলেছিলাম তখন আমাকে বলতে হয়েছিল যে সেন্টেন্সের ভেতরে একটা সাবজেক্ট পাওয়া যায়, এরপর একটা ভার্ব পাওয়া যায়, এরপরে এক্সটেনশন পাওয়া যায়। কি পাওয়া যায়? এক্সটেনশন বা বাড়তি অংশ। এই এক্সটেনশনের ভেতরে আমরা দেখেছি অবজেক্ট পাওয়া যায়, রাইট? অবজেক্ট পাওয়া যায়। সো আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করেছি, অবজেক্ট। এরপরে আমরা গত ক্লাস লেকচার 2তে দেখেছি যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের ভিতরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো যখনই আমি এই স্ট্রাকচারটা দিচ্ছি তোমাদের, যাদের মনোযোগ রয়েছে ক্লাসে তারা কিন্তু খুব ঠিকঠাক করে বুঝতে পারছো যে ইয়েস আমি এটা বুঝতে পারছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে কথা হয়েছিল। যখন অবজেক্ট থাকে সেই ভার্বটার নাম ছিল ট্রানজিটিভ ভার্ব, মনে করে দেখো লেকচার 1-এর কথা। আবার যখন কমপ্লিমেন্ট ছিল সবার শেষে, সেই ভার্বটার নাম ছিল লিঙ্কিং ভার্ব, মনে হচ্ছে তো? তো এই আলোচনাগুলো আমরা কমপ্লিট করেছি গত 1 এবং 2 ক্লাসে।
গত 1 এবং 2 ক্লাস করার পর আমরা কতটুকু শিখেছি, আমরা আসলে ইংরেজি কতটুকু বুঝেছি সেইটার একটা ছোট্ট টেস্ট নেওয়া খুব প্রয়োজন। ওকে, লেটস সি। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং। ভালো করে বোঝো, হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং। যারা মনোযোগ দিয়ে গত 2টি ক্লাস করেছো তারা কিন্তু খুব চমৎকার করে বুঝতে পারছো যে স্যার হিজ থিওরি এটা হচ্ছে সাবজেক্ট, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাবজেক্ট। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তারা কিন্তু খুব চমৎকার করে বুঝতে পারছো ইজ এটার নাম হচ্ছে ভার্ব, এবং যেন তেন ভার্ব না, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল আমার বিশ্বাস যে তোমাদের এটা মনে আছে। ওকে, আসো। আর এই যে ইন্টারেস্টিং যে শব্দটা আছে সেটার নাম কি বলো তো? KING। আচ্ছা, তো লিঙ্কিং ভার্বের পর যে শব্দটা থাকে সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ক্লিয়ার? আমার মনে হয় যে যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল তাদের এটা মনে আছে। সো এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং আমি এটাও বলেছিলাম যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে ইজ ইকুয়াল টু দেওয়া যায়, মানে হিজ থিওরিটা ইন্টারেস্টিং, তার মানে ইন্টারেস্টিংটাই হচ্ছে তার থিওরি, অথবা তার থিওরিটাই হচ্ছে ইন্টারেস্টিং বা আকর্ষণীয়, একে অপরের পরিপূরক। কি মনে হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। এখন আসো, এই যে ছোট্ট জিনিসটা, সহজ জিনিসটা তুমি শিখেছো, কিন্তু হয় কি এটা শেখার পর তুমি যখন একাডেমি ক্লাসগুলোতে থাকো অথবা অ্যাডমিশন, জব প্রিপারেশান অথবা হায়ার লেভেলে আসো, তখন কি হয় এটাকে একটু জটিল করে দেয় এবং দিয়ে বলে হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং, ফিলিং ইন দ্য গ্যাপ। এবার বলো তো বাবা, এই যে ফাঁকা জায়গাটা একটা ওয়ার্ড হবে, সেই ওয়ার্ডটা কি? এখন তো তুমি মহা মুসিবতে পড়ে যাও যে অমুক তমুক স্যার আমাকে এই পর্যন্ত শিখাইছিল বা আমি এটা বুঝেছিলাম, বাট এইখানে কি হবে সেটা তো আমি বুঝি নাই। বলো দেখি, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করব যে এই ফিলিং ইন দ্য গ্যাপে তুমি কোন ওয়ার্ড বসাতে চাও, ঝটপট করে একটু আমাকে জানিয়ে দাও। ক্লিয়ার? তাহলে স্বাভাবিকভাবেই মোস্ট অফ দ্য স্টুডেন্টসের যেটা মনে হয় যে বাক্যটা তো পরিপূর্ণ, একটু আগেও সেটা দেখলাম যে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট, বাট এই জায়গাটা কি বসতে পারে? তো আমরা যদি স্ট্রাকচারটাকে আমরা একটু গভীর থেকে দেখি যে সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের আগে যে ভার্বটা আছে তার নাম হচ্ছে এল ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এই কমপ্লিমেন্টের পর যদি কোথাও কোনো ফাঁকা থাকে তাহলে যে ওয়ার্ডটা বসতে চায় সেটি হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। এখন তুমি অ্যাডভার্ব চেনো না, আমি যে বললাম আজকে আমি তোমাদের 200টা ওয়ার্ডের লিস্ট দেব, সেখানে অ্যাডভার্বের একটা লম্বা লিস্ট পাবে যে একই শব্দ নাউন তার আবার নির্দিষ্ট একটা অ্যাডভার্ব আছে যেগুলো মুখস্থ অংশ। তাহলে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্টে পরে যে বসতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই জিনিসটি জানা হলো তোমার প্রথম কাজ, এবং একজন শিক্ষক, একজন মেন্টর, একজন ভাইয়া তোমাকে এই জিনিসটা শেখাবেন, এই মৌলিক বিষয়টা। এরপরে তুমি তোমার মতো করে সেটা অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি অনেকেই কৌশলটা বলেছো। সো হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং, আমি এখানে দিতে পারি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কী হতে পারে? ইন্টারেস্টিং অ্যাট অল, মানে আদৌ, মানে তার থিওরিটা চমৎকার, আদৌ চমৎকার। অথবা আমি বলতে পারি অ্যাজ ওয়েল, অথবা আমি বলতে পারি তার থিওরিটা চমৎকার কাদের কাছে? টু দ্য এক্সপার্টস, অথবা এক্সপার্টস, বিশেষজ্ঞদের কাছে। এই যে টু এর পরে যখনই তুমি একটা নাউন নিয়েছো, এইটা কিন্তু হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে ছোট্ট করে একটু কৌশলে মনে রাখো, অ্যাডভার্ব যদি একটা শব্দ হয় তাহলে তো সেটা অ্যাডভার্ব, যেমন ধরো অলওয়েজ, ফাস্ট, এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যখন দুইটা শব্দ মিলে অ্যাডভার্ব হয়, মনে রেখো প্রেপোজিশন, ছোট্ট কথা, প্রেপোজিশনের পর যদি কোথাও একটা নাউন থাকে ইজ ইকুয়াল টু, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। সেটার নাম কি হয়ে যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। এই হচ্ছে প্রেপোজিশন। ইয়েস, এরপরে হচ্ছে এক্সপার্টস, প্লুরাল, বিশেষজ্ঞদের কাছে, অতএব এটি হচ্ছে নাউন, তাই এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অথচ অনেকেই পরীক্ষার হলে হয়তো ফিলিং ইন দ্য গ্যাপ দেখে তার মনেই হবে যে এখানে সম্ভবত কিছুই হবে না। আশা করি বুঝে নিয়েছ যে এই কথাটুকুই শেষ কথা ছিল না, যে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট দিয়ে বাক্য একটি শেষ। এরপরে শূন্য থাকলে বা সেখানে তুমি যদি কিছু বসাতে চাও তাহলে তুমি সেখানে কি বসাতে পারো? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে পারো। আশা করি ছোট্ট এই ইনফরমেশনটা তোমার মাথায় ঢুকেছে। এবার নেক্সট আরেকটি এক্সাম্পলে আসি, আমি সেটাকেও টেস্ট বলবো, একটু খেয়াল করো। ধরো আমি একটা বাক্য লিখলাম যে হি কমপ্লিটেড
দ্য টাস্ক। ওকে, আমার লেকচার 1 থেকে আলোচনা হি কমপ্লিটেড দ্য টাস্ক, এই হচ্ছে সাবজেক্ট, কমপ্লিটেড এই হচ্ছে ভার্ব, টাস্ক এটা হচ্ছে অবজেক্ট। মনে করে দেখো, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক থাকে না, আলাদা। আমরা কিন্তু এইখানে ইজ ইকুয়াল টু দিতে পেরেছিলাম, মানে যেটাই হচ্ছে থিওরি সেটাই হচ্ছে চমৎকার, কিন্তু আমরা কি এখানে বলতে পারবো যেটাই হচ্ছে সেটাই হচ্ছে কাজ? আরে না রে বাবা, মানুষের সাথে তো কাজের কোনো সম্পর্ক নেই। এখানে কি মাঝখানে আমরা ইজ ইকুয়াল টু দিতে পারবো? ইজ ইকুয়াল টু দিলে কি একে অপরের পরিপূরক হবে? নো, যেহেতু আলাদা সত্তা, আলাদা বিষয়, সুতরাং শেষ অংশটুকু কমপ্লিমেন্ট নয়, এটার নাম হচ্ছে অবজেক্ট। ভেরি গুড। সো হি কমপ্লিটেড দ্য টাস্ক, বাক্যটি পরিপূর্ণ, ইটস ওকে। কিন্তু এই বাক্যটিকে যখন একটু লম্বা করে টেনে এই রকম করে ফিলিং ইন দ্য গ্যাপ রাখা হচ্ছে, তখন রাইট আনসার কী হবে? ইয়েস, ধরতে পেরেছ। যেই স্ট্রাকচারটা আমি অলরেডি তোমাদের দিয়েছিলাম, যে সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, ওকে, এবং তারপরে যদি কমপ্লিমেন্ট থাকে এবং তারপরে যদি ফিলিং ইন দ্য গ্যাপ থাকে, তাহলে এই ফিলিং ইন দ্য গ্যাপেও যে বসতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? তাহলে হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে তার কাজটি শেষ করেছিল, এখানে একটা অ্যাডভার্ব বসাও। এখন তুমি বলতে পারো নাইসলি অথবা ওয়েল অথবা ফাস্ট এটসেট্রা, অনেক কিছু না, রাইট। এখন একটা মজার কথা শুনে রাখো, একজন শিক্ষক তোমাকে এই সূত্রগুলো শেখাবেন, কিন্তু এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো মুখস্থ অংশ, সেগুলো তোমাকে নিজেকেই মুখস্থ করতে হবে। আর আমি তো সোর্স দিয়েই দিচ্ছি পেইড ব্যাচে, সেখান থেকে মুখস্থ করে নাও। আর আমি ছোট্ট করে এটা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সিম্পলি অ্যাডভার্ব হচ্ছে সিঙ্গেল শব্দগুলো, যেমন তোমার ধরো নাইসলি, ওকে, আমি দিলাম সেগুলোই দিচ্ছি। এরপরে ওয়েল, ভালোভাবে, এরপরে ফাস্ট মানে হচ্ছে দ্রুততার সাথে, ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? যখনই আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটু খেয়াল করো, অ্যাডভার্ব BIAL, ফ্রেজ BIAL PHRAC, ফ্রেজ ইজ ইকুয়াল টু, ফ্রেজ মানেই সেখানে একটা না, কমপক্ষে 1+1, এই কথাটা মনে রাখবে। 1+1 মানে দুইটা কিছু থাকবে, যেমন ধরো অ্যাজ ওয়েল থাকবে, ইন আ নাইস ওয়ে বা ম্যানার, দেখো অনেকগুলো শব্দ, অথবা হতে পারে টু এক্সপার্টস, PERTS, এক্সপার্টস, যেটা আমি দিয়েছিলাম। সো এই হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য। আশা করি বুঝেছ যে কমপ্লিমেন্ট দিয়ে শেষ হয় না, এরপরে অনেক কিছু থেকে যায়। ওকে, সো আলোচনার শেষ পর্যায়ে আরেকটি টেস্ট নেব এবং দেখব যে তোমরা ঠিকঠাক মতো মনে রাখতে পেরেছ কি না। টেস্টটা হচ্ছে গত দিন থেকেই নেওয়া। আমরা এরকম একটি বাক্য দিয়েছিলাম যে হি সিলেক্টেড মি ক্যাপ্টেন, ওকে, TAIN, ক্যাপ্টেন। দেখো, একটা বাক্য কিন্তু স্বাভাবিকভাবে এমনটি হওয়ার কথা ছিল, তুমি খেয়াল করে দেখো যে এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। এটা পরিপূর্ণ একটা বাক্য হওয়ার কথা ছিল। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। বাক্যটি পরিপূর্ণ হওয়ার কথা ছিল, যেটা আমরা অনেক আগেই জেনেছি। কিন্তু এখানে যদি আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বলি, তাহলে এই বাক্যটি পরিপূর্ণ হবে না, কারণ অর্থ পরিপূর্ণ নয়। খেয়াল করে দেখো, হি সিলেক্টেড মি, সে আমাকে নির্বাচিত করেছিল। প্রশ্ন থেকে যায়, কি নির্বাচিত করেছিল? এই যে কি নির্বাচিত করেছিল, সুপারম্যান, হিরো, ক্যাপ্টেন, চেয়ারম্যান, এই জিনিসের কিছু একটা আমাকে তো দিতেই হবে। এটাই আমরা গত দিনে শিখেছিলাম যে ইলেক্ট, সিলেক্ট এই শব্দগুলোর পর একটা অবজেক্ট বসে এবং পরবর্তীতে আরেকটা অবজেক্টের মতো জিনিস বসে। এটার নাম দিয়েছিলাম কমপ্লিমেন্ট, মনে আছে তোমাদের? এটার নাম ছিল কমপ্লিমেন্ট। এবং তুমি খেয়াল করে দেখো, গত দিনে আলোচনা আমি বলেছিলাম যে হি সিলেক্টেড মি, সে আমাকে নির্বাচিত করেছিল ক্যাপ্টেন হিসেবে। তার মানে আমিই কিন্তু হচ্ছে এখানে ক্যাপ্টেন। তার মানে যেটাই হচ্ছে মি সেটাই হচ্ছে ক্যাপ্টেন। এটাকে বলা ছিল গতদিনে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু অবজেক্টের পরিপূরক, তাই অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর ওইখানে দেখেছিলাম যে সাবজেক্টের পরিপূরক, তাই এটার নাম ছিল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি মনে হচ্ছে? ওকে, সো যাই হোক, এই হচ্ছে ঘটনা যে যখন অবজেক্টের পরেও কিছু না দিলে হয় না, তখন আমাকে আরেকটা কি দিতে হয়? অবজেক্ট দিতে হয়।
তাহলে এটা হচ্ছে জেনারেল অবজেক্ট, মনে রেখো এনি আর জেনারেল অবজেক্ট কোনটা বলো তো, এই যে যেটা মি এটা হচ্ছে জেনারেল অবজেক্ট, আর ক্যাপ্টেনটার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, অর্থাৎ পরিপূরক একটা অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট। অবজেক্টের জাস্ট নামটা জেনে রাখো। আমরা যদি এটাকে কমপ্লিমেন্ট বলছি, অন্য কথা এটাকে আবার ফ্যাক্টেটিভ অবজেক্টও বলা যায়, ঠিক আছে? এখন এত কথা না বলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু ভালো করে বোঝো। ধরো এই বাক্যটা এভাবে কমপ্লিট করলো এবং তারপরে বললো ফিলিং ইন দ্য গ্যাপে কিছু একটা তোমাকে বসাতে হবে। এবার একটু বসাও দেখি, হোয়াট উইল বি দ্য রাইট আনসার। আমি কমেন্টে নজর রাখছি, ঝটপট করে জানাও দেখি হি সিলেক্ট মি অথবা হি সিলেক্টেড মি ক্যাপ্টেন, এই ফিলিং ইন দ্য গ্যাপে কি বসতে পারে। মাশাআল্লাহ, অলরেডি তোমরা অনেকেই ধারণা নিয়েছ। ইয়েস, অবশ্যই রাইট উত্তর হচ্ছে যখনই আমরা এখানে সাবজেক্ট পাবো, ওকে, আমরা ভার্ব পাবো, আমরা একটা অবজেক্ট পাবো, আমরা একটা কমপ্লিমেন্ট পাবো, কমপ্লিমেন্ট পাবো, তারপরে যখন ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে, দ্যাট মিনস এখানেও যেটা বসবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই মাঝখানে যে ভার্বটা, এটার নাম ছিল ফ্যাক্টেটিভ ভার্ব। একটু মনে করে দেখো, আমি এফভি লিখলাম, তাহলে এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে আমার ফ্যাক্টেটিভ ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে তার কমপ্লিমেন্ট, এই ফিল ইন দ্য গ্যাপে বসবে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব বসাও, সুন্দর, ফর মাই এক্সপিরিয়েন্স, অনেক চমৎকার। হি সিলেক্টেড মি ফর মাই মি ক্যাপ্টেন, আমাকে সে ক্যাপ্টেন বানিয়েছিল ফর মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার জন্য। অনেকে দিয়েছে ইন দিস ইয়ার, রাইট। অনেকে বলছে অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব লিখলে হবে না, রাইট আনসার দিতে হবে অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল মানে হচ্ছে জাস্ট এভাবে যে আমরা বলতে পারি এভাবেও, হ্যাঁ, সে এভাবেও কাজটি শেষ করেছিল, অ্যাজ ওয়েল। আচ্ছা, ওকে, নাইস। তাহলে এখানে এসো হি সিলেক্টেড মি ক্যাপ্টেন, আমরা বলতে পারি এইভাবে, ধরো বললাম যে অ্যাট দ্য ফাইনাল, অনেকের হয়েছে ফাইনাল স্টেজ। তাহলে আমি তোমাকে শেখাবো সূত্র, আর এটা তুমি প্রয়োগ শিখবে ভোকাবুলারি কন্ট্রোলে নিয়ে আসার মাধ্যমে। আমার বিশ্বাস যারা আমার সঙ্গে লেগে আছো এই সূত্রগুলো তুমি জানা শিখবে। তাহলে সব শেষে এই পুরো আলোচনাটাকে আমরা সামারি করব, যেটা সেটা হলো যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্টই বলি অথবা কমপ্লিমেন্টই বলি, এর পরবর্তীতে আর যে বসার অধিকার রাখে সে হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নোটস, এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নোটস। ব্যাস, ডান। এবার আমরা আরেকটু সামনে আগাই। এত কথা যে বলছিলাম আমরা, এত কথা যে আমরা বলছিলাম সেটা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। এখন এই যে বাক্যগুলো আমরা আজকের যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমরা একটা কথাকে অনেকভাবে বলি, একটা কথাকে আমরা অনেকভাবে বলি। সেন্টেন্সের প্রথম যে হার্টবিট সেটা হচ্ছে যে এখানে একটা সাবজেক্ট পাবো, আমরা এখানে একটা ভার্ব পাবো। এটাই তো আমরা গতদিন থেকে শিখে এসেছি এবং অসংখ্যবার। যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে তাহলে ইজ ইকুয়াল টু, এটার নাম বলবো আমরা সেন্টেন্স, এটা যেন সবার মনে থাকে। আর যদি কখনো কোনো একটা বড় অংশ কিন্তু তার ভিতরে ভার্ব নাই, অর্থাৎ ভার্বলেস অনেক কিছু বড় একটা, তাহলে তাকে বলবো আমরা ফ্রেজ। আমি জানি অনেকে হয়তো ফ্রেজ কি সেটা চিনবে না, কিন্তু শুধু মনে রাখো সাবজেক্টের পরে ভার্ব অথবা ভার্ব আছে এমন কোনো একটা জিনিসকে আমরা বলবো সেন্টেন্স, এমন কোনো জিনিসকে আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। কিন্তু ভার্বলেস অনেক বড় একটা জিনিস, অতএব সেটাকে আমরা কি বলবো, ফ্রেজ বলবো। আমি একটা এক্সাম্পলে আসি, তোমাদের এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করি। প্রতিটা অংশ খুব খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো। আমি একটি বাক্য লিখছি যে মিউজিক সুথস দ্য সোল, অর্থাৎ মিউজিক বা গান যেটা, সেটা আমাদের আত্মাকে প্রশান্ত করে। একটু ওয়েট। আচ্ছা, মিউজিক সুথস দ্য সোল, আমি এইটা লেখার পরে প্রশ্ন করলাম ইটস আ সেন্টেন্স, অপশন বি ইটস আ ফ্রেজ। বলে রাখি প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষাতে আসলে এই প্রশ্নগুলোই আসে, এভাবে আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। ভাবার কোনো কারণ নেই যে মহাকাশ থেকে এগুলো আমদানি রপ্তানি করা হয়। আমি জানি এই প্রশ্নটার আনসার সবাই পারবে, বাট আমি যে আত্মবিশ্বাস নিয়ে বলো, মিউজিক
ইটস আ সাবজেক্ট। সুথস মানে হচ্ছে শান্ত করা, বাংলা অর্থ হচ্ছে মিউজিক সুথস দ্য সোল, গান আত্মাকে শান্ত করে, প্রশান্তি দেয়। গান আত্মাকে প্রশান্তি দেয়, তাই তো? আচ্ছা, মনের খোরাক। সো মিউজিক ইটস আ সাবজেক্ট, এবং এরপরে একটা রয়েছে ভার্ব, মানে শান্ত করা। আমি জানি অনেকে ভার্ব বোঝো না, মনে রেখো ভার্ব হচ্ছে বাক্যের হার্টবিট। ওই যে 200টা ওয়ার্ডের কথা বললাম, সেখানে ভার্বের একটা লম্বা লিস্ট আছে, ওগুলোও পড়তে হবে তোমাকে। তাহলে যেহেতু ভার্ব আছে, আমি আত্মবিশ্বাস নিয়ে বলবো ইটস আ সেন্টেন্স। এটার নাম কি? ইটস আ সেন্টেন্স। কিন্তু এবার তুমি খেয়াল করো, এই সেম বাক্যটাই অর্থ আমি মোটামুটি ঠিক রাখবো। ধরো আমি ফার্স্টে দিলাম হচ্ছে মিউজিক, আমি দেব হচ্ছে মিউজিক, কমা দিয়ে দেব দ্য সোলস সুদিং। এইবার প্রশ্ন করা হচ্ছে যে বলো তো এই অংশটা, মিউজিক দ্য সোলস সুদিং, ইটস আ সেন্টেন্স অর ফ্রেজ? ঝড় গতিতে আনসারটা দিয়ে দাও। সুন্দর। ফাহিম তাবাসসুম বলছো ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। থ্যাংক ইউ। ইয়েস, আত্মবিশ্বাস নিয়ে বলো এইটা কোনোভাবে সেন্টেন্স নয়, কারণ সেন্টেন্স হতে গেলে ভার্ব থাকতে হবে। ভার্বটাকে কিন্তু আমি ভ্যানিশ করে দিয়েছি, মনে রেখো কোনো ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয় সেটা কিন্তু মূলত ভ্যানিশ হয়ে যায়। কিভাবে আমি বলি, যেমন গোটা ভার্ব, একটু মনে রাখো গো হচ্ছে ভার্ব, কিন্তু যখন আমি গো এর সঙ্গে আইএনজি করব তখন হয়তোবা সেটাকে তুমি জেরান্ড বলবে। আমি জানি তুমি জেরান্ড চেনো না, শুধু মনে রাখো জেরান্ড হতে পারে অথবা এটা পার্টিসিপল হতে পারে। আমি যখন জেরান্ড পার্টিসিপল আলোচনা করব বেশ মজা পাবে, কারণ আমি গত ক্লাসে জেরান্ড নামক শব্দটি উচ্চারণ করেছিলাম। সো গো শব্দটা ভার্ব, কিন্তু গো এর সঙ্গে যখন আইএনজি হয়েছে তখন সেটা জেরান্ড বা পার্টিসিপল হয়েছে। প্রসঙ্গত এটিকে বলা হয় ভার্বাল, ঠিক আছে? ভার্ব নয়, ভার্বের মতো, ভার্ব সংক্রান্ত। তার মানে ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয় তখন সেটি আর কোনোভাবে ভার্ব থাকে না, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এরকম যে ধরো আটা, ময়দা, সুজি, এগুলো হচ্ছে প্রথম অবস্থা, কিন্তু আটা দিয়ে তুমি যখন পরাটা বানাচ্ছ, সিঙ্গাড়া বানাচ্ছ, লুচি বানাচ্ছ, তখন কিন্তু আটার কথাটার আমরা বলি না, লুচি, পরাটা এটাকেই প্রাধান্য দিই। ঠিক একইভাবে ভার্ব শব্দটা যখন আইএনজি হয়ে যায় তখন কিন্তু তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুদ, প্রশান্ত করা, এখানে ভার্ব ছিল বলেই সেন্টেন্স, কিন্তু এবার সেটাকে কৌশলে, এই নিয়মগুলো তোমরা পরে শিখবে, সুদিং আমি আইএনজি করে সেটাকে ভার্বের অস্তিত্বকে আমি ভ্যানিশ করে দিয়েছি, অতএব ইটস আ ফ্রেজ। সুতরাং ফ্রেজ এবং সেন্টেন্সের ভিতরে যে একটা চমৎকার মৌলিক পার্থক্য আছে, এমন করে মাথায় ঢুকিয়ে নাও, জীবনে তুমি এত সুযোগ, এত সময় পাবে না যে বারবার আমার মতো করে কোনো একজন তোমাকে বারবার শেখানোর জন্য প্রস্তুত হবে। আমি বলছি না যে আমার অল্টারনেটিভ কেউ নেই, আসলে মানুষ অনেক, কিন্তু মনোভাবের ভিন্নতা অনেক বেশি। শিখতে চায়, স্টুডেন্টের সমস্যার কথা বুঝে, এটার সংখ্যা নেহায়েত খুব বেশি নয়। তাই আমি বলবো যে সুযোগ পেয়েছো, এটাকে চমৎকারভাবে কাজে লাগাও। ব্যাস, তাহলে আমরা মোটামুটি সেন্টেন্স এবং ফ্রেজ সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়ে গেলাম, মনে থাকবে? এবার যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্সে যাচ্ছি, ছোট্ট একটা জিনিস মাথায় একটু টুস করে ঢুকিয়ে নাও। সেটা হলো যে ফ্রেজেরই মতো, PHRC, ফ্রেজেরই মতো একটা চমৎকার জিনিস আছে যার নাম হচ্ছে ক্লজ। অনেকে মনে করতে পারো যে স্যার বেসিক ক্লাস, কিন্তু এই জিনিসগুলো আপনি কেন শেখাচ্ছেন? মনে রেখো তোমরা, যা শিখছি তার সঙ্গে সম্পৃক্ত সব জিনিসগুলোকে যদি আমরা টেনে না নিয়ে আসি, তাহলে ওই টপিকটা যখন পড়তে যাব তখন মনে হবে এই টপিকটা, এই শব্দটা খুবই আননোন, যার কারণে আমি চেষ্টা করছি সব জিনিসগুলোকে একটু টেনে আনার। সো ফ্রেজের সাথে ক্লজের একটা চমৎকার সম্পর্ক আছে, এটা তোমরা একটু মনে রেখো, তাহলে অনেক বেশি কাজে দেবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এখানে বিদায় টানছি। সেটি হচ্ছে ফ্রেজ ইজ ইকুয়াল টু ভার্ব লেস ওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো ওয়ার্ডস থাকবে। আমি এখানে ওয়ার্ড দিইনি, ওয়ার্ডস দিয়েছি, ভার্ব লেস ওয়ার্ডস। আর যখন হবে ক্লজ, যখন আমরা বলবো ক্লজ, তখন অবশ্যই উইথ ভার্বস, ভার্ব যুক্ত থাকবে, তার সঙ্গে যুক্ত থাকবে অনেকগুলো ওয়ার্ডস। এই কথাটা অবশ্যই মনে রেখো। এখন আমি ধরো একটা টেস্ট দিচ্ছি তোমাকে, খেয়াল করো। আচ্ছা, বলা হলো আই
saw a fox which has no tail. I saw a fox which has no tail. আরেকটি বাক্য দিলাম, I saw a fox. ফক্সের আগে একটা এ হবে। ও হ্যাঁ, ভালো কথা, যারা আমার সঙ্গে এই মুহূর্তে ক্লাসে যুক্ত আছো তোমাদেরকে এই নোটসগুলো করতে হবে না, বিকজ যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা সেখান থেকে পেয়ে যাবে। পেইড ব্যাচে আমি এটার পিডিএফটা ক্লাস শেষ হলে দিয়ে দেবো। আই স আ ফক্স উইথ আউট টেইল। আমি একটি শেয়াল দেখেছিলাম হুইচ হ্যাজ নো টেল, যার কোনো লেজ নেই। ওকে, আর আই স এ ফক্স, আমি একটি শেয়াল দেখি উইদাউট টেল, যার কোনো লেজ নেই। এখন ধরো প্রশ্ন করা হচ্ছে হুইচ হ্যাজ নো টেইল, এইটুকুর নিচে আন্ডারলাইন, আর উইদাউট টেইল এটার নিচে আন্ডারলাইন। অপশানে বলা হচ্ছে বলো তো আন্ডারলাইন করা অংশটা কি ফ্রেজ? অপশান বিতে হচ্ছে ক্লজ, CLAUSE ক্লজ। আর এইখানে দিচ্ছি হলো একই অপশান। তোমাদের সময় শুরু হয়েছে, ঝটপট করে রাইট আনসারটা একটু বলে দাও। হ্যাঁ, যারা জিজ্ঞাসা করছো, হ্যাঁ আজকের ক্লাস না, শুধু প্রতিটা ক্লাস শেষ হলেই সেখানে প্রিমিয়াম সাপোর্টগুলো দেওয়া হয়, অনেক কিছু পাবে সেখানে। আমি তোমাদের জন্যই নামমাত্র কোর্স ফি রেখেছি যাতে প্রত্যেকের সেখানে অ্যাক্সেস থাকে, প্রত্যেকের অপরচুনিটি থাকে। থ্যাংক ইউ সো মাচ। দেখো আন্ডারলাইন করা জায়গাটা যে ক্লজ, তুমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছো, বিকজ উইথ ভার্ব। ক্লজ মানে, ক্লজের বাংলা অর্থ শব্দগুচ্ছ, বাক্যাংশ। ফ্রেজ মানেও কিন্তু শব্দগুচ্ছ, বাক্যাংশ বা বাক্যের অংশ। অনেক সময় কিন্তু দেখে একই রকম মনে হয়, কিন্তু পার্থক্য একটাই, হুইচ হ্যাজ নো টেল। হ্যাজ যেহেতু একটা ভার্ব, একটু জেনে রেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ভার্ব। যেহেতু ভার্ব, অতএব ইটস আ ক্লজ। এখন বলো তো, তোমাকে যদি কেউ ধমক দিয়ে বলে এই এটা ক্লজ নয় অন্য কিছু, তুমি কি চুপসে যাবে নাকি? যেতে, যদি তুমি আজকের ক্লাসে অ্যাটেন্ড না হতে বা আত্মবিশ্বাস তৈরি না হতো। মনে রেখো, একটা ক্লাস শুধু তোমাকে শেখায় না, একটা ক্লাস তোমাকে আত্মবিশ্বাস দেয়, আর আত্মবিশ্বাস তোমাকে আরও ভালো কিছু পেতে সাহায্য করে। আমি কখনোই বলবো না যে আমার এই ক্লাসগুলো তোমাকে একেবারে উড়োজাহাজ বানিয়ে দেবে ইংরেজির। আমি বরং এটা বলবো যে ইংরেজি শেখার পথে তোমার আগামীর পথগুলো মসৃণ করে দেবে। তুমি আমার এই 50টি ক্লাস শেষ করার পর ইনশাআল্লাহ যে কোনো তুমি স্যারের লেকচার বুঝতে পারবে, যে কোনো বই তুমি পড়ে বুঝতে পারবে, যে কোনো কোর্স, সেটা ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন, জব, BCS প্রিপারেশান, অ্যাডমিশান, সব কোর্সগুলো না দারুণভাবে এনজয় করবে। এই আত্মবিশ্বাসটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়টায় উইদাউট টেইল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ফ্রেজ বলবো। ভার্বলেস, কোনো ভার্ব নেই, কিন্তু ওয়ার্ডের সংখ্যা হচ্ছে বেশ একের অধিক, সো এটা হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? যারা যারা বুঝতে পেরেছ একেবারে ক্লিয়ার, তারা লিখে দাও অল ক্লিয়ার। রাইট? আচ্ছা, আমরা সেন্টেন্সের মধ্যে আছি। সেন্টেন্সের কথা বলতে যেই মূলত আমরা ফ্রেজ এবং ক্লজকে ছোট্ট করে একটু ইন্ট্রোডিউস করালাম। ক্লিয়ার? এবার আসো সেন্টেন্স নিয়ে আরেকটু সামনে এগোই। সেন্টেন্সের গুরুত্ব অনেক বেশি। আমাকে যদি কেউ বলে যে ইংরেজি গ্রামারের সেন্টেন্সের পরে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তার মানে এখান থেকে তোমরা একটা ধারণা নিতেই পারো যে স্যার আপনি তাহলে সেন্টেন্সের পরে শুরু করবেন পার্টস অফ স্পিচ। ইয়েস, সেন্টেন্সের পরে আমি পার্টস অফ স্পিচের যত প্রকার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, এই সবগুলো প্রকারকে আমি আলোচনা করব এবং দেখাবো যে পার্টস অফ স্পিচের 8টি প্রকারের ভেতরে পুরো গ্রামারই রয়েছে। ক্লিয়ার? তার মানে পার্টস অফ স্পিচ ইজ ইকুয়াল টু অল গ্রামাটিক্যাল টপিক, অল গ্রামাটিক্যাল টপিকস। ঠিক আছে? ইনশাআল্লাহ সেন্টেন্সটা শেষ করেই আমরা নেক্সটে পার্টস অফ স্পিচটা শুরু করব, বিকজ পার্টস অফ স্পিচের ভেতরে আমি সবগুলোকে টেনে নিয়ে আসবো। অবাক হয়ে যাবে যে স্যার নাউন মানে তো আমরা শুধু নাউন জানতাম, নাউনের সঙ্গে কি জেরান্ডো আছে? ইয়েস। নাউনের সঙ্গে কি ভার্বাল নাউনও আছে? ইয়েস। নাউন মানে কি নাউন ক্লজ হতে পারে? নাউন মানে কি নাউন ফ্রেজ হতে পারে? অবশ্যই। যত রকমের নাউনের সঙ্গে সম্পৃক্ত যার যার রয়েছে আমি সবগুলো টেনে নিয়ে আসবো। অ্যাডজেক্টিভ আলোচনা করার সময় অ্যাডজেক্টিভ যার যার সঙ্গে রয়েছে সবগুলোকে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কি সাথে থাকবে তো? একটু কমেন্টে ইনশাআল্লাহ লিখে দাও। এবার সেন্টেন্সের কথা বলি। এই বেচারাকে আমরা না শিখে অন্য কোথাও যাব না। আসলে আমরা যারা মানুষ, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি, স্পিক, SPEAK, স্পিক,
কথা বলি। ওকে, এই কথাগুলোকে আমরা নাউনে পরিণত করলে হয়ে যায় স্পিচ, SPEECH, স্পিচ। জানতে হবে মানুষ কথা বলে, আর কথা বলার পর সেটা স্পিচে পরিণত হয় এবং পরবর্তীতে সেটা ওয়ার্ড বলি অথবা সাউন্ডে রূপ নেয়। তাহলে মানুষের কাজ হচ্ছে কথা বলা, আর কথা বলার পরবর্তীতে সেটা উচ্চারণ ধ্বনিতে পরিণত হয়, ওটা একটা স্পিচ হয়, একটা ওয়ার্ডস হয়, একটা সাউন্ড হয়। মানুষ কথা বলে অসংখ্য, কিন্তু গ্রামারিয়ানরা কথা বলার ধরনগুলোকে, মানুষের যে কথা বলার ধরনগুলো টাইপস, সেটাকে 5টি ভাগে ভাগ করেছে। 1, 2, 3, 4, 5। হয়তোবা মেডিকেল সায়েন্স কিভাবে মানুষের কথা বলার ধরনকে বলে ব্যাখ্যা করে সেটি অন্য কথা, কিন্তু গ্রামারিয়ানরা বলছে একজন মানুষ যে কথা বলতে পারে সে 5 ধরনের কথা বলে। কয় ধরনের কথা? 5 ধরনের। যেমন কথাগুলো একটু খেয়াল করো। ধরো বলা হচ্ছে যে ইউ হ্যাভ আ বিউটিফুল, সহজ আমি ওয়ার্ড ইউজ করি, গার্ডেন, GARDEN, গার্ডেন। ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, তোমার একটি চমৎকার বাগান আছে। এটা বলতেই পারো, চমৎকার বাগান আছে। এই বাগান সংক্রান্ত তুমি হয়তো একটা প্রশ্ন করতে পারো, তুমি হয়তো বলতে পারো, এটা কিন্তু সাদামাটা একটা কথা, তোমার একটা চমৎকার বাগান আছে, অথবা আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমার একটি চমৎকার বাগান আছে। তুমি এই কথাটাকে এইভাবে বলতে পারো প্রশ্ন করে, আচ্ছা ডু ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আচ্ছা তোমার কি চমৎকার একটা বাগান আছে। এই যে মুহূর্তের মধ্যে আমি কথা কিন্তু চেঞ্জ করে ফেললাম, আগের কথাটা সাদামাঠা, এবার কিন্তু প্রশ্নের মতো। ক্লিয়ার? আবার তুমি হয়তো বা বলতেই পারো, কাউকে অর্ডার করতে পারো, তুমি বাসার গার্ডিয়ান, তুমি বড় সিনিয়র পার্সন, তুমি বলছো মেক, অথবা বললা যে মেইনটেন ইয়োর বিউটিফুল গার্ডেন, বাগান তো বানিয়েছো, এবার সুন্দর এই বাগানটার পরিচর্যা করো। সো মেক অর মেইনটেন ইয়োর বিউটিফুল গার্ডেন, বিউটিফুল গার্ডেন, গার্ডেন। ওকে, সো এটা একটা আদেশমূলক কথা হয়ে গেল। তাহলে প্রথমে তুমি সাদামাটা কথা বলছো যে তোমার একটা বাগান আছে, তুমি একটু প্রশ্ন করছো, তুমি এবার তাকে আদেশমূলক কথা বলছো না? তুমি হয়তোবা তাকে একটা উইশ করতে পারো যে দেখো তোমার বাগান নেই, তোমার মনে খুব ব্যথা, আমার বাড়িতে বাগান আছে, অতএব মে ইয়োর গার্ডেন, টেনশন করো না, তুমি একটা গার্ডেন বানাও, মে ইয়োর গার্ডেন, তুমি একটা গার্ডেন বানাও, এবং সেটা কি হোক, আমি বলবো যে অলওয়েজ বিউটিফুল, এবং সেটা সবসময়ই চিরসবুজ থাকুক, চমৎকার হোক। আমি একটা উইশ করে দিলাম, তাহলে আমার কথার ধরন চেঞ্জ হয়ে গেল, তাকে আমি সান্ত্বনা দিচ্ছি, তার জন্য উইশ করছি, ইচ্ছা পোষণ করছি। ক্লিয়ার? আবার হতে পারে এমন যে কারো একজন ওনার বাগান দেখেছি, থাকে না, কারো কিছু দেখলে বলে ইস কত সুন্দর, আমার যদি এমন থাকতো, ইত্যাদি ইত্যাদি। তো একজনের বাগান দেখে হয়তো বা আমি এরকম বলে ফেললাম, হোয়াট আ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল গার্ডেন, হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইউ হ্যাভ, যে তোমার কতই সুন্দর না একটা বাগান, রাইট? এটা কিন্তু বিস্ময়ে প্রকাশ করছি, মজার বিষয়। এভাবেই প্রতিদিন আমরা 5 ধরনের কথা বলে থাকি। একটি হচ্ছে সাধারণ কথা, যেটাকে গ্রামাররা বলছে এটা হচ্ছে বর্ণনামূলক, যেটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ। এটাই হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনামূলক। আরেকটি হচ্ছে প্রশ্ন করার মতো যে বাক্যগুলো, যেটির নাম হচ্ছে ইন্টারোগেটিভ। সো আরেকটি হচ্ছে প্রশ্ন করার মতো বাক্য, ইটস ইন্টারোগেটিভ। আরেকটি হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম আমরা নিষেধ করি, থামো, যাও, এই ধরনের কথাগুলো। সো এটার নাম হচ্ছে ইম্প্যারেটিভ, আদেশমূলক। গ্রামার কোথা থেকে জন্ম হলো জানো? আসলে গ্রামার এইভাবেই ভাষা থেকে জন্ম হয়েছে। তাই আমি আগে ভাষা দিয়েছি, তারপরে গ্রামার দিচ্ছি। কেমন? মে ইয়োর গার্ডেন, উইশ করছে, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো যদি প্রকাশ করে, তাহলে ইংরেজিতে সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, আশামূলক। প্রসঙ্গত একটু আমি এটাকে অন্য কালার করছি, কারণ ইংরেজিতে সবচাইতে যে সেন্টেন্সের ব্যবহার বা প্রয়োগ কম, সেটি হচ্ছে অপটেটিভ। মনে থাকবে, আমি এটার পাশে ছোট্ট একটা স্টার মার্ক দিয়ে দিই। অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার অনেক বেশি কম। এই জন্য কোনো গ্রামারিয়ানরা অপটেটিভ সেন্টেন্সকে বলে যে সেন্টেন্সের মৌলিক কোনো প্রকারই নয়। এরপর কথার আরেকটি ধরন হচ্ছে বিস্ময়। সো বিস্ময়কে আমরা বলি এক্সক্লেমেশন, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি। একই কথা, এক্সক্লেমেশন। তাহলে নিশ্চয়ই
তোমরা বুঝে নিয়েছো যে আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি সেই কথাগুলোকে গ্রামারিয়ানরা ব্যাকরণবিদরা এই 5টি ভাগে ভাগ করেছেন: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সো আমি যদি এখন প্রত্যেককে জিজ্ঞেস করি যে এগুলো কিসের প্রকার, আমার মনে হয় বেশ আত্মবিশ্বাস নিয়ে তোমরা বলবে দিজ আর দ্য কাইন্ডস অফ সেন্টেন্স। সো সেন্টেন্সেস কত প্রকার দাঁড়ালো? সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস। এই হচ্ছে 5 প্রকার। তাহলে জানি না, জানতাম না, ভালো কথা, বাট এইটুকু তো মনে রাখাই যেতেই পারে যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, এইবার আসো আর একটু আলোচনা করব, খুব বেশি আজকে এগোবো না, কারণ অনেক তথ্য দিয়ে ফেলেছি, হয়তো ফিল করছো কিনা তোমরা আমি জানি না। অপটেটিভ আর একটি হচ্ছে এক্সক্লেমেটরি। CLA, আচ্ছা ভুল হলে, একটু ছোটোখাটো ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। চারিদিকে নজর রাখতে হয় আসলে এই বিষয়ের জন্য। তো অ্যাসার্টিভ মানে হলো যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং সবার শেষে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নের নাম কি জানো? ইয়েস, এটার নাম হচ্ছে ফুল স্টপ। আমি ব্র্যাকেটে লিখে দিলাম ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং এখানে একটা কি থাকবে বলো তো? শেষে ফুল স্টপ থাকবে। আর ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে যা দিয়ে থাকুক না কেন বাবা, শেষে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নটা কিন্তু থাকবেই। এখন কেউ যদি বলো যে স্যার আমি ইন্টারোগেটিভ বাক্য চিনি না, তাকে না কাছে পেলে বেশ ধামধুম করে দুটো মারবো, কারণ আমি কিন্তু শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি। ইম্পারেটিভ যে বাক্যটা, সেটা একটু মনে রাখতে হবে, আদেশ, উপদেশ, অনুরোধ, অনেক কিছু, বাট শুরুতে একটা ভার্ব থাকবে। বুঝতে পারছো ভার্ব চেনা কত জরুরি? ভার্ব থাকবে, এটা হচ্ছে মৌলিক কথা। আর যদি ভার্ব না থাকে ডট ডট, তাহলে যেটা থাকবে দেখাচ্ছে হয়তো বা প্লিজ দিয়ে শুরু হবে, অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে, ওকে, অথবা নেভার দ্বারা শুরু হবে, অথবা ডু নট দ্বারা শুরু হবে। ঠিক আছে, ভার্ব থাকবে অথবা প্লিজ, কাইন্ডলি, নেভার বা ডু নট বা ডন্ট, এগুলো দ্বারা শুরু হবে। আমি একটু শর্টকাটে ডু নট দিয়ে দিলাম, স্পেস হবে। আর অপটেটিভে সাধারণত যেটা দ্বারা শুরু হয় সেটা হচ্ছে মে দ্বারা। ব্যতিক্রম কিছু বাক্য আছে, সবার শেষে ফুল স্টপ। আর এক্সক্লেমেটরি কোনো কথা নেই, বাক্যটায় থাকবে এক জীবন্ত, কি বলে এটা, পেরেকের মতো ভয়ঙ্কর জিনিস, মানে নিচেরটা ধরো মাথা আর উপরেরটা পেরেক, হ্যাঁ, এরকম কিছু একটা ঝুলন্ত অবস্থায়, তো এরকম বিস্ময়। সো এই হচ্ছে এক্সক্লেমেটরির বিষয়। আমার মনে হয় যারা এটা ভুলে যাও, আমার মনে হয় না যে খুব বেশি এটা কঠিন বিষয় হবে। এখন একটা মজার কথা বলি তোমাদের, এই পুরো আলোচনা করতে যেয়ে কিন্তু আমরা চমৎকার একটা জিনিস পেয়েছি, দেখবে কি সেটা? টেস্ট। লেটস সি। টেস্টটা হচ্ছে, আমি যদি কাউকে বলি যে আর ইউ হ্যাপি অ্যাট অল, এবং এটা নিচে রাখি আমি, এটা লেখার পরে বলা হলো যে এই বাক্যটা কি, এটা কি অ্যাসার্টিভ, এটা কি ইন্টারোগেটিভ, শর্টকাটে ABC, এটা ইম্পারেটিভ, অপশন ডি অপটেটিভ, অনেক কিছু ধরো শর্টকাটে লিখলাম। আমার মনে হয় ঝড়ো গতিতে আনসার দিতে পারবে, বিকজ এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ওয়েল, সো ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই টাইপের ছোট ছোট মৌলিক কিন্তু কিছু প্রশ্ন আসে, আমি দেখেছি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অথবা NTRC-এর এক্সামগুলোতে এই প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো অবশ্যই আসে। যদি একটি প্রশ্ন করা হয়, নেক্সট একটা টেস্ট দিয়ে প্রশ্ন করা হয় যে হেল্প মি, আর অপশান হিসেবে যদি সেইগুলোই দেওয়া হয় তোমাকে, হেল্প মি, এটা কি সেন্টেন্স বলো দেখি, রাইট আনসার কি করবে? খুবই ফানি আর খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে হেল্প মি শুরুতে ভার্ব রয়েছে, শেষে ফুল স্টপ, অতএব এটার নাম হচ্ছে ইম্পারেটিভ। সো খুব আত্মবিশ্বাস নিয়ে দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। বাট হয় কি যে এই সাধারণের সঙ্গে কোনো কোনো সময় একটু অসাধারণ, মানে একটু ব্যতিক্রম, এক্সেপশনাল টেস্ট, ব্যতিক্রম কোনো কোনো সময় টেস্ট আসে। এক্সেপশনাল টেস্টটা কেমন একটু দেখো। যেমন ধরো
হেল্প মি এটা ইম্পারেটিভ তুমি পেরেছো, অতএব ঘুরিয়ে যেটা করা হবে বড় বড় পরীক্ষাগুলোতে বলবে যে আচ্ছা বলো তো বাবা, PLEASE, প্লিজ হেল্প মি। ওকে, এবার প্লিজের নিচে আন্ডারলাইন করবে, করে বলবে যে বলো তো এই প্লিজের নাম কি। সো বলবে যে প্লিজটা কি ভার্ব। অপশন বি, এটা কি হচ্ছে অ্যাডভার্ব। ABC, এটা কি হচ্ছে নাউন। ABCD, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণ আলোচনা যখন ঘুরিয়ে একটু অসাধারণ হয়ে যায়। মাশাআল্লাহ, আমি দেখছি অনেকেই তোমরা রাইট আনসার দিয়েছ। কিভাবে দিয়েছো আমি জানি না, কি কারণে দিয়েছো জানি না, বাট রিজনটা জানা খুব জরুরি। সেটি হলো একটা পরিপূর্ণ বাক্য, একটা পরিপূর্ণ বাক্যের পরে যাই বসুক না কেন, আমি তোমাদের একটা স্ট্রাকচার একটু আগে দিয়েছিলাম প্রথমে, যে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে ধরো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে যেটাই বসুক না কেন সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। কি মনে আছে তোমাদের? অ্যাডভার্ব, VERB, অ্যাডভার্ব। তাহলে একটা পরিপূর্ণ বাক্যের আগে পরে যেটাই বসুক তার নাম হবে অ্যাডভার্ব। আমি ধরলাম বাক্যটায় সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু, তার নাম ইম্পারেটিভ। ওকে, তো পরিপূর্ণ বাক্যে এক্সট্রা যেটা বসেছে, এই প্লিজটা শুরুতেও বসতে পারে আবার শেষেও বসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে পরিপূর্ণ একটা বাক্যের পর বাড়তি যাই বসুক না কেন তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। মনে থাকবে? ইয়াস, সে কারণেই মূলত এটি অ্যাডভার্ব হয়েছে। যারা বলতে পেরেছে আত্মবিশ্বাস নিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রবলেমটা কোথায় হয় জানো? প্রবলেমটা হয় এখানে, যখন বলা হয় যে ইউ PLEASE, প্লিজ মি a lot, LOT, এই প্লিজের নিচে আন্ডারলাইন থাকলো এবং প্রশ্ন করা হলো যে এইটার নাম কি। মনে রেখো, এগুলোই অ্যাডভান্স, এগুলোই হচ্ছে বেসিক। মনে রেখো, এগুলো একাডেমির জন্য দরকার, জব প্রিপারেশনের জন্য দরকার, অ্যাডমিশন টেস্টের জন্য দরকার। একই শব্দ শুরুতে বসেছিল, যেটা দ্বারা বোঝানো হয়েছিল দয়া করে, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন, অ্যাডভার্ব। কিন্তু যখন সাবজেক্টের পরে বসেছে ইয়েস, তখন সেটা কিন্তু ভার্ব হয়েছে। এই সূত্রটাই দিয়েই তো মূলত আমাদের লেকচার 1 শুরু হয়েছিল। সো সাবজেক্ট প্লিজ, এটা হচ্ছে ভার্ব। ইউ প্লিজ মি আ লট, তুমি আমাকে অনেক অনুগ্রহ করো। প্লিজ মানে অনুগ্রহ করা, ইটস আ ভার্ব। তাহলে একই শব্দ স্থান ভেদে পরিবর্তন হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড বেসিক লার্নিং। এভাবে আমরা ইনশাল্লাহ একটু একটু করে সামনের দিকে এগোবো। আরও শেখার রয়েছে অনেক কিছু, ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আলোচনার সব শেষে আমরা যে জিনিসটি দিয়ে ইতি টানতে চাই, একটা সেন্টেন্সের পরম একটা পাওয়া হচ্ছে পাংচুয়েশন। মানে হয় না এরকম যে পেট ভরে আমি খাওয়া দাওয়া করেছি, কিন্তু সব শেষে অনেকের ক্ষেত্রে RC, 7 আপ অথবা দই মিষ্টি না খেলে আর পরিপূর্ণতা লাগে না। এমনকি এমনও হয়েছে যে এই দই মিষ্টির জন্য শেষে মারামারি পর্যন্ত হয়েছে অনেক অনুষ্ঠানে। আমি দেখেছি চমৎকার খাবার দাবার, কিন্তু শেষে কী নিয়ে মানে মারামারি, তো দই একটু কম দিয়েছে অথবা দই দেয়নি, অথবা মিষ্টি দিয়েছে অথবা মিষ্টি দেয়নি। সো এটাও একটা অপূর্ণতা। একইভাবে একটা সেন্টেন্স বলছে যে আমি 5 প্রকার সেন্টেন্স হতে পারি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, কিন্তু বিশ্বাস করো তোমরা, আমি একেবারে অপূর্ণ যদি আমার শেষে একটা পাংচুয়েশন মার্কস না দেওয়া হয়। কি পাংচুয়েশন মার্ক, যেটাকে আমরা বাংলায় বলি জ্যোতিচিহ্ন। সো সেন্টেন্সের একেবারে শেষ পরিতৃপ্তি, আত্মতৃপ্তি যাকে নিয়ে ঘটে সেটি হচ্ছে পাংচুয়েশন মার্ক। অবশ্যই এই পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে এই 3টি জিনিসই হচ্ছে বাক্যের ইতি টানে। আমরা একটা সময় পাবো যখন পাংচুয়েশন মার্কস নিয়ে আমরা কথা বলবো। তাহলে সেন্টেন্সের শেষ ঘটে যেটা নিয়ে, সেটি হচ্ছে পাংচুয়েশন মার্কস নিয়ে। আশা করি তোমাদের অবশ্যই মনে থাকবে। আর যেটা হচ্ছে ফ্রেজ, PHRAC, ফ্রেজের ইতি টানে যেটা নিয়ে, সেটা হচ্ছে কমা। একটা ফ্রেজের ইতি হতে পারে কমা দিয়ে। ফ্রেজের শেষ কখনোই ফুল স্টপ হতে পারে না। কি মনে আছে তো? সেন্টেন্স মানে হচ্ছে যার ভিতরে ভার্ব থাকবে, আর ফ্রেজ মানে হচ্ছে যার ভিতরে ভার্ব থাকবে না। যেমন আমি এইবার একটা এক্সাম্পল দিচ্ছি, গোয়িং হোম, আই নিউ থিং।
সেখানে যাওয়ার পর আমি একটা নতুন জিনিস শিখেছিলাম। আমি 3টা বাক্য দিচ্ছি এবং তোমাকে বলছি যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। একটা ছোট করি, ইনশাআল্লাহ এটার মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসের ইতি টানব। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপারটা, গোয়িং হোম। সো এই হচ্ছে ঘটনা, এই ঘটনা বলতে হবে নিচের কোন বাক্যটি রাইট রয়েছে। গোয়িং হোম, বাসায় যাওয়ার পর আই নিউ আ নিউ থিং, আমি একটা নতুন জিনিস জেনেছিলাম। চুজ দ্য কারেক্ট আনসার। দেখো, সফল সবাই হয় না। আজকের লাইভটা তোমরা যারা শুরু করেছিলে তারা কিন্তু অনেকে শেষ পর্যন্ত থাকতে পারোনি। জীবনযুদ্ধে সফল হওয়ার এই আয়োজনে তোমাদের একই ঘটনা ঘটে। শুরুটা হয় খুবই চমৎকার আশা নিয়ে, মাঝপথে থেমে যাও আর একসময় বলো যে না, আমার দ্বারা সম্ভব নয়। এভাবে আসলে হয় না। আত্মবিশ্বাসী হও, তুমি পারবে বলে মনস্থির করো। বিশ্বাস করো, মহান আল্লাহ একজন মানুষকে আলহামদুলিল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে যদি কেউ শুধু তার ক্ষমতার কথা কল্পনা করে, মহান আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছে, তাহলে সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সেই ব্রেইনকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে সত্যিই যাহা চাই, যাহা প্রত্যাশা করি, তা সবটাই সম্ভব। তবে অবশ্যই মনে ব্যাকগ্রাউন্ডে একটা কথা সবসময় মনে রাখবো, মনে পোষণ করব, আমরা যা কিছু করতে চাই সেটা যেন নেক নিয়তে হয়। ভালো কিছুর মনোভাব নিয়ে যদি শুরু করি, ইনশাআল্লাহ সেই কাজ অবশ্যই সফল হবে এবং আমার মনের মতো হবে। ইয়েস, রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা। সো প্রমাণ দেব, গোয়িং হোম এটা কি বলতো? ইটস আ ফ্রেজ, PHRAS, ফ্রেজ। কেন বলতো? ফ্রেজ মানে হচ্ছে ভার্বলেস, মনে আছে তো? ভার্ব নাই কিন্তু আইএনজি হয়ে কিন্তু ভার্বের অস্তিত্ব শেষ, তার মানে এটা ফ্রেজ কমা গ্রহণ করে। আর যখন একটা বাক্য হয়, প্রয়োজন বোধে ফুল স্টপ হতে পারে, ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেশন। এটা যেহেতু সাদা মাঠা বাক্য, অ্যাসার্টিভ বাক্য, অতএব এইখানে ফুল স্টপ হয়েছে। অতএব সব দিক থেকে লক্ষ্য করলে ইটস আ রাইট আনসার। আলহামদুলিল্লাহ, যারা সব শেষ আনসারটা দিতে পেরেছ তোমাদের সবাইকে অভিনন্দন। শেষ করবো আজকের আয়োজনটি। কমেন্টের দিকে নজর রাখবো, ক্লাসটি এনজয় করেছো কিনা, ক্লাসটি ভালো লাগছে কিনা, তোমার মনের অভিব্যক্তির কথা জানাও। সাথে এটিও আমাকে জানিও তোমার খুব কাছের বন্ধুকে এই আয়োজনটির কথা জানাবে কিনা, যে কিনা ইংরেজি বেসিক না জানার কারণে জব প্রিপারেশন শুরু করতে পারছে না, ইংরেজি না জানার কারণে অ্যাডমিশন টেস্ট নিয়ে শঙ্কায়, ইংরেজি না জানার কারণে একাডেমিক 6 to 11 পর্যন্ত সাধারণ গ্রামারগুলো যে বুঝে ওঠে না, তাকে তুমি জানাবে কিনা, এই সম্মতিটুকু একটু জানিও। সবশেষে তোমাদের কমেন্টের দিকে নজর রেখে আজকের আয়োজনটি ইতি টানছি। সবশেষে আরও একটি বিষয় বলি, ক্লাসগুলো যেহেতু হচ্ছে শুধুমাত্র ফেসবুক পেজে, যার কারণে আমি চাইবো যে তোমরা অবশ্যই ফেসবুকে নজর রাখবে, কারণ অনেক সময় টাইম শিডিউল এগুলো চেঞ্জ হয়। সবশেষে আরেকবার স্মরণ করিয়ে দিই, যারা একটা পরিপূর্ণ সেবা পেতে চাও অবশ্যই প্রথম কমেন্টের লিঙ্ক অনুসরণ করে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। মহান আল্লাহ তোমাদের সবার মনে নেক বাসনা পূর্ণ করুক। আমরা একটু একটু করে আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাব। আগামী দিন আমাদের ক্লাস হবে পার্ট 2 সেন্টেন্স, কারণ সেন্টেন্সের আলোচনা আমাদের শেষ হয়নি। সো নেক্সটের দিনে আমাদের আলোচনা থাকবে পার্ট 2 সেন্টেন্স। ডিপ থট সেখানে পাবে। সেন্টেন্সটা শেষ হলেই ইনশাআল্লাহ শুরু করব তারপরে পার্টস অফ স্পিচ, এবং সেখানেই বুঝতে পারবে ইংরেজি কত মজার একটা বিষয়। আমি সবার কাছে দেওয়া প্রার্থী। শেষ করছি আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আগামী দিন কথা হবে এই প্রত্যাশায়। তাহলে শেষ করি। সবশেষে যে কথাটি বলতে চাই, ভালো থেকো যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।